This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. যেতে পারি কিন্তু কেন যাব ভাবছি ঘুরে দাঁড়ানোই ভালো। শক্তি চট্টোপাধ্যায়ের এই দুর্দান্ত লাইন দুটো এমনিতে তো আমাদের মনের মধ্যে গেঁথে আছে আর কি। এত সুন্দর উপহার আমাদের জন্য আর বোধহয় কেউ দিতে পারেননি, কিন্তু এই দুটো লাইন কারোর কাছে কিন্তু বেঁচে থাকার থিওরি, জানেন তো। আমাদের আশেপাশে কত মানুষ আছে জানেন না, যারা এই দুটো লাইনকে মোটামুটি মন্ত্রের মতো জপ করছেন, মেনেও চলছেন। যেতে পারি কিন্তু কেন যাব। দুটো চারপাশে যদি একটু তাকিয়ে দেখেন, এই আজকের দিনেই অন্তত দুটো জায়গাতে আবার রাজনীতিরও খানিকটা ছোঁয়া ঠোয়া আছে আর কি। যাই হোক, কিন্তু সেদিকে তাকিয়ে দেখলে দেখবেন আলাদা আলাদা মানুষ, আলাদা আলাদা জায়গা, আলাদা আলাদা তাদের শিক্ষা দীক্ষা, চিন্তাভাবনা, প্রেক্ষিত সব আলাদা মানুষ, সবটা আলাদা, কিন্তু তারা দুজনেই এক জায়গায় হয়তো সবার চিন্তাভাবনা হয়তো ওই এক জায়গায় এসে তাদের মানসিকতাগুলো একরকম হয়ে যাচ্ছে, আর সবাই হয়তো ওই একই মন্ত্রটা বলছেন, যেতে পারি কিন্তু কেন যাব। তারা দুজনেই মোদ্দা কথা জায়গা ছেড়ে দিতে চাইছেন না। এটা অবশ্য ঠিক যে জায়গা ছেড়ে দিতে আমরা কেউ খুব একটা চাই না, কিন্তু অথরিটি বলছে যাও, কিন্তু যিনি যাওয়ার কথা তিনি চেয়ার আঁকড়ে বলছেন যাব না, যেতে পারি কিন্তু কেন যাব। তাহলে কিন্তু খুব ইন্টারেস্টিং একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায় না। এই দুজনের আপনাদের কথা বলবো আজকে। দুটো জায়গায় দেখলাম অদ্ভুতভাবে মিলে যাচ্ছে ব্যাপারটা। এই দুজনকে আমরা একটা ওই স্যাম্পল হিসেবে নিচ্ছি, জানেন তো, টেস্ট স্যাম্পল। আপনাদের সামনে এই টেস্ট স্যাম্পেলগুলোর স্যাম্পল টেস্ট করিয়ে আপনারা বুঝতে পারবেন যে আমাদের মতো সাধারণের সঙ্গে, যারা এরকম দিন আনি দিন খাই আর কি, আপনি আমি, ছোট চাওয়া ছোট পাওয়া, আর যারা অসাধারণ তাদের চাওয়া পাওয়ার তফাৎ কতটা। আজকের বাকি কথাগুলো দেখবেন, সেক্ষেত্রে বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। আপনাদের গোটা ব্যাপারটা ওই উদাহরণের মধ্যে দিয়ে, স্যাম্পল টেস্টের মধ্যে দিয়ে একদম ক্লিয়ার হয়ে যাবে। এই যে কাঁথির সুবল মান্না, গত কয়েকদিন ধরেই তো মনে পড়ছে তো, সুবল মান্না তিনি খবরের মধ্যে রয়েছেন, বারবার তার নামটা আসছে। আমরাই প্রথম তার বক্তব্য দেখিয়েছিলাম কীভাবে তিনি চাপে পড়ে গেছেন। তার কারণ ছিলেন কাঁথি পুরসভার চেয়ারম্যান। ওই যেরকম তৃণমূলে থাকলে নিশ্চিন্তে থাকা যায়, করে কমে খাওয়া যায়, সেরকমই হয়তো খাচ্ছিলেন, দাচ্ছিলেন, কাজকর্ম করছিলেন, চেয়ারম্যান থাকছিলেন, এরকমই তো হচ্ছিল, চেয়ার গরম করছিলেন। তো মুশকিল হলো এক অনুষ্ঠানের মঞ্চে দেখলেন শিশির অধিকারী বসে আছেন, ব্যাস ঢিপ করে প্রণাম করে ফেললেন। আর শিশির অধিকারীর পা ছুতেই তৃণমূল নেতারা বেঁকা চোখে দেখতে শুরু করে দিলেন। কারণ ব্যাপারটা তো এমনি না। ভাবুন, শিশির অধিকারী এখন খাতায় কলমে তৃণমূলেরই সাংসদ, কিন্তু ওরকম প্রবীর একজন রাজনীতিক, তার এখন পরিচয়টা কী হয়ে দাঁড়িয়েছে না, শুভেন্দু অধিকারীর বাবা। দেখুন, আজকের দিনে মানে মোটামুটি এই শুভেন্দু অধিকারী নামটা তৃণমূল নেতাদের কাছে এতটাই অ্যালার্জির বস্তু, তার বাবার পা ছোঁয়া, তার বাবাকে গুরুদেব বলা, এই অপরাধটা না তাদের কাছে মানে বড় বেশি বুকে বিঁধেছে, মনেও বিঁধেছে আর কি। তাই জন্যই সোজাসুজি তাকে পথ ছাড়তে বলে দেওয়া হয়েছে। এত বড় গর্হিত অপরাধ করে কি আর ওই চেয়ারে বসে থাকা যায়, যে চেয়ারটা তৃণমূল দিয়েছে? তৃণমূলের চেয়ারে বসবেন, অথচ বিরোধী দল নেতার বাবাকে সুখ্যাতি করবেন, এই দুটো তো এক হতে পারে না। লোকে যখন এগুলো ভাবে, তখন কিন্তু ওই বিষয়টাও ভুলে যায়। ওই বললাম প্রথমেই যে শিশির অধিকারী কিন্তু আসলে তৃণমূলেরই সাংসদ এখনও খাতায় কলমে। তাহলে বুঝতে পারলেন, আপাত দৃষ্টিতে নেতাদের আমরা যেরকমভাবে দেখি, আসলে ব্যাপারটা কিন্তু সেরকম না। আপনি আমি খালি চোখে দেখছি শিশির অধিকারী তৃণমূল সাংসদ, কিন্তু তৃণমূলের লোকেরা শিশির অধিকারীকে তৃণমূলের সাংসদ হিসেবে দেখছেন না, তার বদলে তারা দেখছেন শুভেন্দু অধিকারীর বাবা বলে। এবার একই সঙ্গে তাদের মনেও তার মানে কোথাও একটা সংশয় রয়ে গেছে যে অ্যাকচুয়ালি শিশির অধিকারী কোথায়, মানে কোনো একটা কারণ। যদি তাদেরই দলের একজন বয়োজ্যেষ্ঠ এরকম সাংসদ হতেন, তাকে নিয়ে তো এত সমস্যা হতো না।
কিন্তু সেটা তো হচ্ছে যখন সমস্যাটা, তার মানে বুঝতে হবে আমাদের দেখার চোখ আর দলের দেখার চোখ বা রাজনীতির দেখার চোখ এটা আলাদা। বারবার আপনাদের এটা বোঝানোর চেষ্টা করি। সেই জন্যই তারা ওই সরাসরি সুবলবাবুকে বলে দিচ্ছেন পদত্যাগ করে ফেলুন, এরপরে আপনার আর চেয়ারে থাকা যায় না। কিন্তু মুশকিল হচ্ছে সুবলবাবু তো শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা পড়ে ফেলেছেন, ব্যাস তার সেই একই বক্তব্য, যেতে পারি কিন্তু কেন যাব। এবার যদি কেউ চেয়ার আঁকড়ে এইভাবে বসে থাকতে চায় তাহলে তো মহা মুশকিল। রাজনৈতিক দল তারা সিদ্ধান্ত নিয়ে ফেললে চেয়ার ফাঁকা করার সিদ্ধান্ত নিয়েছে, এবার যিনি চেয়ার ছাড়ার কথা তিনি নির্দেশ অমান্য করছেন। এই রকম একটা সিচুয়েশানে রাজনৈতিক দলের অন্যান্য বিকল্প, ওদের প্ল্যান বি সি সব রেডি থাকে। এবার প্ল্যান বি সেটারও একটা পরিকল্পনার সঙ্গে সঙ্গে ছকে নেওয়া হয়েছে। এক্ষেত্রে অনাস্থা প্রস্তাব আনা, চেয়ারম্যান তো তার বিরুদ্ধে অনাস্থা আনলেই হয়ে গেল। এই অবধি ব্যাপারটা ঠিক ছিল, কিন্তু মুশকিল হচ্ছে অনাস্থা প্রস্তাবে সায় দিতে, সই দিতে সবাই রাজি আছেন। তাদের দলের যারা যারা কাউন্সিলর ছিলেন তারা অন্তত 16 জন, কাঁথির 21 জন কাউন্সিলরের মধ্যে 16 জনই নাকি তারা রাজি, এক বাক্যে রাজি। কিন্তু তার সঙ্গে সঙ্গে তারা তো আবার অন্য একটা স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছেন, দিতে পারি কিন্তু কেন দেব। মানে তারা তো মনে মনে ভেবে নিয়েছেন যে আমরা অনাস্থা প্রস্তাব নিয়ে এলাম, অনাস্থা প্রস্তাব পাস হয়ে গেল, তার মানে কি হলো, চেয়ারম্যানের কুর্সিটা খালি হয়ে গেল। তাহলে এবার তো কাউকে সেই শূন্যস্থান পূরণ করতে হবে। তাদের আবার মনের মধ্যে কবিগুরু ডাকছে, তোমার আসন শূন্য আজি হেবির পূর্ণ করো। এবার 16 জনই এই বীর দর্পে সেই শূন্য আসন পূরণ করার জন্য ঝাঁপাবেন বলে ঠিক করে ফেলেছেন। তারাই নাকি প্রত্যেকেই নাকি গোপনে দলের কাছে চেয়ারম্যান হওয়ার ইচ্ছে প্রকাশ করে ফেলেছেন। এই প্ল্যান বিরও কত বিড়ম্বনা দেখলেন তো। আর যদি সবাই এই কবিতা টবিতা পড়েন বিভিন্ন দলের বিভিন্ন কবির, তাহলে তো আরও মুশকিল। এটা কিন্তু মানে রাজনীতি করতে গিয়ে কবিতা যদি পড়েছেন তাহলে আপনি মশাই মহা বিপজ্জনক লোক হয়ে গেলেন। এ ব্যাপারে আমি কিছু বলবো না, দলের আভ্যন্তরীণ ব্যাপার, আমি এখন কিছু বলবো না। এই কয়েক বছরে প্রথম সিদ্ধার্থ মাইতি গেলেন, অ্যাডমিনিস্ট্রেশন চালিয়েছিলেন, তারপর হরিবাবু গেলেন, তারপর সুবলবাবু এসছে, আবার যে বসবে। আমরা এরকম না করে ভাগাভাগি করে নিক। যে কটা মাস আছে, প্রায় 3 বছর আছে, 17 জন কাউন্সিলর, এখন দাবিদার হচ্ছে 17 জনই দাবিদার চেয়ারম্যান হবো। এ চেয়ারম্যান অযোগ্য, চালানোর মতো কোনো ইয়ে নয়। দিদি আইপ্যাকের কথায় ভুল করে ওকে আমাদের এখানকার চেয়ারম্যান করে দিচ্ছিল। জেলা সভাপতি বলছেন যে এই চেয়ারম্যান নাকি ব্যর্থ। আরে ব্যর্থ যদি হয় তাহলে দায় তো তৃণমূল কংগ্রেসের, কারণ তাকে চেয়ারম্যান তো করেছিল তৃণমূল কংগ্রেসই।